সাংজিনু এবং চাহিন একসাথে পার্কের মধ্যে কি করছে? মোনার্ক কি এবার সবাইকে মেরে ফেলবে? আর এত বড় এই গেট থেকে এবার কি বের হতে চলেছে? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি নিয়ে চলে আসলাম সোলো লিভিং সিজন 4 এর এপিসোড 6। তো গত এপিসোডে আমরা দেখেছিলাম সাংজিনু এবং থমাস হান্ডে দুজনে আকাশের দিকে তাকিয়েছিল এবং সাংজিনু তখন ভাবছিল ডক্টর বেলজার যেটা বলেছিল তাহলে কি সেটা শুরুই হয়ে গেল। আর অন্যদিকে থমাস হান্ডেও এখন বলতে থাকে আসলেই এত বড় জিনিস এর আগে আমি কখনোই দেখিনি। এমনকি যে গেট থেকে কামিজ বেরিয়ে এসেছিল সেই গেটটার থেকে ওই গেটটা অনেক বড়। তার মানে এখন আমাদেরকে কি এমন কোনো কিছুর সাথে লড়াই করতে হবে যার সাথে আমাদেরকে তুলনাই করা যায় না? আর আমরা দেখতে পাই সেখানকার লোকজনেরা দাঁড়িয়ে থেকে সেইখানকার গেটের ছবি তুলতে থাকে, কারণ কেউই এর আগে এরকম কোনো কিছুই দেখেনি। আর আমরা দেখতে পাই নিউজ চ্যানেলের রিপোর্টাররাও এখানে এসে রিপোর্ট শুরু করে দেয়। আর তারা এখন বলতে থাকে কোরিয়ার সাউথের পুরো আকাশ জুড়ে এত বড় গেট খুলেছে যা এর আগে 10 বছরেও দেখা যায়নি। আর যেটা দেখার জন্য কোরিয়ার পুরো লোকজন এখন ঘর থেকে বাইরের দিকে বের হয়ে গেছে, কিন্তু তারা এই গেটটি দেখে সবাই একটু দুঃখী, কেউ খুশি নয়। আর এখন আমরা অন্যদিকে দেখতে পাই মিস্টার বেলজার আমেরিকাতে বসে থেকে সে নিউজটা দেখছিল। আর সে বলে আমি জানতাম এরকম একটা কোনো কিছু হওয়ার কথা, আর এটা শুধুমাত্র কোরিয়াতেই না, দুনিয়ার আরো অনেক জায়গাতেই এরকম গেট খুলবে। আর আমরা দেখতে পাই মিস্টার বেলজার এখন এই সমস্ত কথাগুলো একটা মিটিংয়ে বসে থেকে বলছিল। আর এই সময় অন্য একটি লোক মিস্টার বেলজারকে জিজ্ঞাসা করে আসলে তাহলে তুমি কি বলতে চাচ্ছ, এরকম জিনিসগুলো আরো যে পৃথিবীতে খুলবে তা তুমি অনেক জায়গায় দেখেছো? আর যার উত্তরে এখন ডক্টর বেলজার হ্যাঁ জানায়। আর এরপরে বাকি সবাই মিস্টার বেলজারকে এটা বলে প্রফেসর আপনি তো অনেকদিন ধরেই এই গেট এবং ম্যাজিক বিস্টের ওপর রিসার্চ করছেন, তাহলে আপনার কি মনে হয় এই সময় আমাদের এই গেট নিয়ে কি করা উচিত? আর যার উত্তরে এখন মিস্টার বেলজার বলে আমরা শুধুমাত্র এখন প্রার্থনা করতে পারি, এছাড়া আমাদের কিছু করার নেই। আমরা এই সময় এতটুকুই শুধু প্রার্থনা করতে পারি যে এই সমস্ত জিনিসে যেন আমাদের পুরো পৃথিবী একেবারে ধ্বংস না হয়ে যায়। আর এর পরের সিনে আমরা দেখতে পাই কোরিয়াতে সাংজিনু সেই বড় গেটের সামনে কাইসেলের পিঠে চড়ে চলে যায়। আর সে গিয়ে সেই গেট দিয়ে ঢোকারও চেষ্টা করে, কিন্তু সাংজিনু সেই গেটের মধ্যে ঢুকতে পারে না। আর সাংজিনু এখন ভাবে হয়তো এই গেটের সামনে কোনো রকমের একটা ব্যারিয়ার লাগানো আছে, আর তাই সে এখন সেটাকে ভাঙার চেষ্টা করে। আর একই সঙ্গে সে এটাও ভাবে আমি তো একটা হান্টার, আর আমি যদি এই গেটের মধ্যে ঢুকতেই না পারি তাহলে এইটা একটা কিরকম ব্যাপার হয়ে গেল না? তাহলে এই গেটের মধ্যে থেকে যখন বিস্টগুলো বের হবে সেইগুলো আবার কেমন হবে? আর যাই হয়ে যাক না কেন আমার পুরো পরিবার এবং আমার সমস্ত বন্ধুরা নিচে রয়েছে, আমাকে যে করেই হোক এটা বন্ধ করতে হবে। আর এ সময় আমরা দেখতে পাই সাংজিনুর ফোনে একটা ফোন আসে, আর সেই ফোনের অপর সাইডে থাকে মিস্টার ওজিনজুল। আর সাংজিনু যখন হ্যালো বলে তখন মিস্টার ওজিনজুল বলে আপনার কথা যেন কেমন যেন আসছে, আপনার হয়তো নেটওয়ার্কটা একটু ভালো নয়, তাহলে আমি কি আপনাকে কিছুক্ষণ পরে ফোন দিব? আর যার উত্তরে এখন মিস্টার সাংজিনু বলে না না সেরকমটা ব্যাপার না, আসলে আমি একটু ওপরে উড়ে আছি সেই কারণে হয়তো নেটে সমস্যা হচ্ছে, আর তাছাড়াও হয়তো এখন আমার উচিত আপনাকে চেয়ারম্যান বলে ডাকা। আর যেটা শুনে এখন ওজিনজুল বলেন আরে না না সেরকমটার কোনো দরকার নেই, তুমি আমাকে যা ইচ্ছা তাই বলে ডাকতে পারো, আর আমি যে চেয়ারম্যানের পদটি পুরোপুরি ভাবে বহন করি সেটাও না। আর এরপরে সাংজিনু মিস্টার ওজিনজুলকে জিজ্ঞাসা করে আচ্ছা আমি যে তোমাকে যেটা দেখার কথা বলেছিলাম তুমি কি সেটা দেখেছো? আর যার উত্তরে মিস্টার ওজিনজুল বলে হ্যাঁ আমি বাকি অনেকগুলো দেশের সাথে কথা বললাম, সবাই স্যাটেলাইট দিয়ে পুরো স্ক্যান করলো, কিন্তু এখন পুরো পৃথিবীতে কোনো জায়গায় কোনো গেট খুলেনি। আর যেটা শুনে এখন সাংজিনু অবাক হয়ে যায়, কারণ পুরো পৃথিবীতে এখন কোনো রকমের এ র্যাঙ্কের বা ডি র্যাঙ্কের কোনো গেটই খোলেনি, শুধুমাত্র একটাই গেট খোলা আছে, তাও আবার সেটা সাউথ কোরিয়াতে। আর সাংজিনু এখন ভাবতে থাকে সাউথ কোরিয়ার এই বড় গেটটি প্রায় 3 ঘন্টা ধরে খুলেছে, আর এটা এমন সময় খুলেছে যে পৃথিবীতে আর অন্য কোনো গেট খোলা নেই। আর এখন ওজিনজুল সাংজিনুকে বলে আমার এখন প্রধান কাজ হলো গেটের আশেপাশে যেসব লোক সংখ্যা রয়েছে তাদেরকে বাইরে বের করা, সেই গেটের থেকে দূরে নিয়ে যাওয়া। আর তুমি এখন কি প্ল্যান করছো সাংজিনহু? আর যেটার উত্তরে সাংজিনু এখন তাকে বলে আমি জানি না কালকে কি হবে, তাই যা করার আজকেই করব। আর এর পরের সিনে আমরা দেখতে পাই হান্টার অ্যাসোসিয়েশনের সেই জিম, আর যার মধ্যে সাংজিনু এবং বিরু ট্রেনিং করছিল। আর ফাইটিং এর সময় সাংজিনু এখন বিরুকে বলে এটাই কি তাহলে তোমার পুরো শক্তি? আর বিরু এখন সাংজিনুর মুখে এই কথা শুনেই সাংজিনুর সামনে বসে পড়ে। আর এখন সাংজিনু বিরুকে বলে ঠিক আছে আসলে আমি একটু আমার শরীর থেকে ঘাম বের করতে চেয়েছিলাম, আর যেই কাজে তুমি একমাত্র আমাকে শুধু হেল্প করতে পারো। আর যেটা শুনে বিরু এখন খুব সুন্দরভাবে সাংজিনুকে ধন্যবাদ জানায়। আর এখন এটা শুনে সাংজিনু বলে তোমার কথাবার্তা তো দেখছি খুবই ভালো হয়ে গেছে, তুমি আবার কোনো রকমের কোনো মানুষ খাওনি তো? আর যাই হোক এই সমস্ত কথা এখন তুমি বাদ দাও, চলো আমাদের ট্রেনিংটা আমরা শুরু করে ফেলি। আর এরপরে আমরা দেখতে পাই সাংজিনু এবং বিরু রেডি হয়ে যায় ট্রেনিং করার জন্য।
আর আমরা এখন এই সময় জানতে পারি বীরুর এখন লেভেল ম্যাক্স হয়ে গেছে আর যার র্যাঙ্ক হলো কমান্ডার। আর এই সময় এখন বীরুর পুরো পাওয়ার দিয়ে সাংজিনুর ওপর অ্যাটাক করতে আসে। আর যেটা দেখে এখন সাংজিনু বীরুকে বলে তুমি আসলে খুব শক্তিশালী হয়ে গেছো যেহেতু তোমার লেভেল এখন ম্যাক্স হয়ে গেছে। কিন্তু এটা বলতে বলতেই সে বীরুর ওপরে অ্যাটাক করে আর তাকে সে এটাও বলে তুমি কি জানো একটা পুরো টিমের মধ্যে একজনই শুধু কমান্ডার হতে পারে, তাই তুমি যদি তোমার জায়গাকে বজায় রাখতে চাও তাহলে তোমাকে ইগ্রিস এবং গ্রিডের কমান্ডার হওয়ার আগে তোমাকে আরো শক্তিশালী হতে হবে। আর এই সময় সাংজিনু বীরুর লড়াইয়ের কৌশল দেখে ভাবে তার যে শ্যাডো শোল্ডার রয়েছে তার মধ্যে সবচাইতে পাওয়ারফুল শ্যাডো বিস্ট হচ্ছে বীরু, কিন্তু যে মোনার্করা পৃথিবীতে এসে আক্রমণ করছে তাদেরকে হারানোর মতো পাওয়ারও তার কাছে নেই। আর এই সময় আমরা দেখতে পাই তারা আরো ট্রেনিং করতে থাকে আর আমরা দেখতে পাই সাংজিনু বীরুকে একটা ঘুষি মারে এবং বীরু গিয়ে পেছনের একটি দেওয়ালে ছিটকে পড়ে। আর এরপরে বীরু আবারও দাঁড়িয়ে সাংজিনুর সামনে সুন্দর করে শুদ্ধ ভাষায় কথা বলে। আর যেটা দেখে এখন সাংজিনু বলে তোমার না এই ড্রামাগুলো বন্ধ করো। আর এই কথাটি বলার পরে সাংজিনু এখন লক্ষ্য করে তার আশেপাশের দিকে যেখানে তারা ট্রেনিং করছে এখানকার জায়গাটার অবস্থা একটু খুবই খারাপ। আর সাংজিনু এখন ভাবে তাকে এটা পরিষ্কার করতে হবে। আর এরপরে সে চেয়ারম্যানকে ফোন দিয়ে বলে দেয় যে আপনি কোনো চিন্তা করবেন না, কেননা তার কাছে 300টার একটা বড় পিঁপড়ের ফোর্স রয়েছে আর তারা যে কোনো কাজই করতে পারে। আর আমরা এখন অন্যদিকে দেখতে পাই থমাসান রে এবং মিস্টার লরাকে, যারা কিনা এখনো সাউথের কোন একটা হোস্টেলে রয়েছে। আর যেখানে লরা এখন থমাসান রেকে বলে আপনি কি এখানে থাকার কোনো প্ল্যান করছেন, আর যার উত্তর এখন থমাসান রে বলে এরকম একটা বড় এবং সুন্দর একটা গেটকে রেখে আমি কিভাবে যেতে পারি। আর যেটা শুনে এখন লরা বলে বড় তো ঠিক আছে কিন্তু কতটা যে সুন্দর সেটা নিয়ে আমার তো খুব চিন্তা হচ্ছে। আর এরপরে থমাস বলে যে সমস্ত জিনিস তোমার হার্টবিটকে বাড়িয়ে দেয় সেই সবকিছুই সুন্দর, একটা বড় ড্রাগন, একটা বড় বিশাল বড় গেট এবং সাংজিনুর মতো পাওয়ার, আর এই সবকিছুই সুন্দর। আর আমি সেই সবকিছুই চাই যেগুলো আমার চোখে সুন্দর লাগে। আর যার এই কথা শুনে এখন লরা তাকে বলে তার মানে কিছু জিনিস আপনার কাছেও নেই তাই তো। আর যার উত্তরে থমাস বলে হ্যাঁ নেই ঠিকই, আর এটা এখন মনেও হয় না যে সেটা আমার এখন পাওয়া সম্ভব। আর এইগুলো বাদ দাও, এত কথা বাড়িয়ে লাভ নেই, আমি এই জায়গা ছেড়ে এখন কোথাও যাচ্ছি না। কিন্তু এখন লরা বলে ইউএস গভর্নমেন্ট তো আপনাকে নিয়ে এখন একটু চিন্তা করছে। আর যার উত্তরে থমাস বলে চিন্তা, আমি এখন এখানে সাংজিনুর সঙ্গে রয়েছি আর যেটা হচ্ছে এখন এই দুনিয়ার সবচাইতে সুরক্ষিত জায়গা। আর তাছাড়াও যদি এই গেটটা এখন বন্ধ না হয় তাহলে খুব বেশি চিন্তা করে আর কোনো লাভ নেই, তাই আমি সবকিছু আমার নিজের চোখেই দেখতে চাই। আমি দেখতে চাই এটাই আসলে মানব জাতির শেষ কিনা নাকি নতুন আবার আরেকটা শুরু। আর এখন আমরা দেখতে পাই গেটের কাছাকাছি জায়গাগুলোতে অনেক ভিড় বেড়ে যায় আর আমরা দেখতে পাই সেখানকার মানুষগুলো এখন সেই জায়গাটি ছেড়ে অন্যান্য জায়গায় যেতে থাকে। আর এই সময় আমরা দেখতে পাই জিনাও তার মাকে বলে মা মা আমরা কি এইখান থেকে চলে যাব না। আর যার উত্তর এখন জিনার মা বলে আমাদের এই জায়গাটা যদি এখন একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে যায় তাহলে কি তোমার মনে হয় না এই জায়গাতে আমাদের মরাটা খুবই ভালো। আর তাছাড়াও আমরা এখান থেকে যাবই বা কেন, কারণ আমাদের এই এরিয়ার লোকগুলোকে তো বলাই হয়নি এখান থেকে চলে যেতে। আর যার এই কথাবার্তা শুনে এখন জিনা তার মাকে চেঁচিয়ে বলে আসলে তুমি এই সমস্ত কি বলছো, পরের বছরে আমি কলেজে ভর্তি হব, তাই আমি আমার নিজের একটা আলাদা ঘরে থাকতে চাই আর আমি আমার কলেজ জীবনটাকেও এনজয় করতে চাই, কারণ আমি এখনই মরতে চাই না। আর যেটা শুনে এখন জিনার মা তাকে বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো, কিন্তু তুমি এত চাপ নিও না, জিনু আমাদেরকে ঠিকই বাঁচিয়ে নিবে, ঠিক যেরকম ভাবে তোমার বাবা অনেকজনকে বাঁচিয়েছে। আর এখন আমরা দেখতে পাই সাংজিনু একটা বিল্ডিং এর উপর বসে ভাবতে থাকে আমাকে একাই এই গেটটাকে বন্ধ করতে হবে, আর যদি আমি এটাকে বন্ধ করেও ফেলি তার জন্য আমাকে অনেক কিছুই হারাতে হবে। আর তার এখন মাথায় আসে এটা যদি তার শেষ সময় হয় তাহলে এই সময়টা তার কার সঙ্গে কাটানোর দরকার। আর আমরা দেখতে পাই সাংজিনু এখন তার ফোন খোলে এবং কল লিস্টে সবার নাম্বার সে চেক করে। আর অন্যদিকে এখন আমরা চাহিনকে দেখতে পাই আর যাকে এখন মিস্টার সং ট্রেনিং দিচ্ছিল। আর সং এখন তাকে বলে তোমার তরোয়াল ধরা দেখে আমি বুঝতে পারছি তোমার কিছু তো একটা হয়েছে, কি হয়েছে আমাকে বলো। আর এরপরে মিস্টার সাং নিজে নিজে বলতে থাকে হ্যাঁ হতেও পারে, তুমি যে সমস্ত বীজগুলোকে গেটের মধ্যে দেখো সেইগুলো তো আমি কোনোদিনও দেখেইনি, কিন্তু আমার যখন হাতটা কাটা পড়েছিল তখন আমি যে সমস্ত বীজগুলো দেখেছিলাম। আর উনার এই কথাগুলো পূরণ হওয়ার আগেই চাহিনের ফোনে একটি ফোন আসে আর যেই ফোনটা এখন দেখি চাহিন ধরে আর কথা বলার পরেই সে মিস্টার সংকে বলে কোচ আমাকে এক্ষুনি যেতে হবে, একটা জরুরি কাজ আছে। আর এর পরের সিনে আমরা দেখতে পাই মেলার মধ্যে অনেকজন লোক তাকিয়ে থাকে এবং তারা বলে ওটা সাংজিনু না। হ্যাঁ হ্যাঁ ওটা তো সাংজিনুই। সাংজিনুর পাশে ওইটা কি সাংজিনুর গার্লফ্রেন্ড? আরে ওইটা তো হান্টার গিল্ডের চাহিন, ও একটা এস র্যাঙ্কের হান্টার। আর এখন হান্টার সাং সমস্ত লোকজনকে দেখে চাহিনকে বলে আমি ভেবেছিলাম এখানে হয়তো এই সময় লোকজন থাকবে না, জায়গাটা পুরো ফাঁকাই থাকবে, কিন্তু এইখানে তো দেখছি এখন অনেক ভিড়।
আর এখন চাহিন সাংজিনুকে জিজ্ঞাসা করে তোমার কি এমন পার্ক অনেক ভালো লাগে? আর যার উত্তরে এখন সাংজিনু বলে না সেরকমটা না, আমি এখানে কোনোদিন আসিওনি, কিন্তু আমি ভাবলাম মনে হয় এখানে আসি ভালো লাগবে তোমার। আর যার উত্তরে এখন চাহিন বলে আমার সাথেই কেন? আর যার উত্তরে এখন সাংজিনু জানায় তুমি একমাত্র আমার ফ্রেন্ড তাই। আর যেটা শুনে এখন হান্টার চা অনেকটা অবাক হয়ে যায় এবং চাহিন এখন বলে কি বলছো তুমি? আর আমরা এখন দেখি সাংজিনু চাহিনকে মনে করিয়ে দেয় যে সে ডাবল ডানজনের মধ্যে এই কথাটাই বলেছিল যে সাংজিনু তার ফ্রেন্ড। আর যে কথাটা শুনে এখন চাহিন খুব লজ্জায় পড়ে যায়। আর এখন চাহিন সাংজিনুকে বলে তুমি কি ওই সমস্ত সব কথা শুনেছো? আর যার উত্তরে এখন সাংজিনু বলে হ্যাঁ শুনেছি। আর চাহিন এখন সাংজিনুকে এটা জিজ্ঞাসা করে কিন্তু ওই ডানজানটা কিরকম? আর যার উত্তরে এখন সাংজিনু বলে সেইটা এখনো আমিও ঠিক মতো জানি না, আমি আগে সবকিছু জেনে নিই তারপরে আমি ঠিক তোমাকে সবকিছু বলবো। আর আমরা দেখতে পাই চাহিন খেয়াল করে সাংজিনুর যতগুলো শ্যাডো শোল্ডার রয়েছে তারা সাংজিনু এবং চাহিনকে প্রোটেক্ট করছে, যারা তাদের কাছে আসার জন্য লোকজন অনেক ধাক্কাধাক্কি করছে। আর যেটা দেখে এখন চাহিন হান্টার সাংকে বলে তোমার কি মনে হয় না এগুলার জন্যই আরো লোকজন বেশি আসছে? আর যার উত্তরে সাংজিনু বলে যে আসুক, যতক্ষণ পর্যন্ত আমার বিস্টরা এখানে আছে ওরা আমাদেরকে ঠিক মতো দেখতেও পারবে না। আর এইদিকে এখন চাহিন মনে মনে ভাবতে থাকে 2 বছর হয়ে গেছে আমি হান্টার হয়েছি, আর তারপর থেকে আমি কোনোদিন এভাবে ঘুরতে বের হইনি, এখন আমার সত্যিই খুব ভালো লাগছে। আর এই সময় সাংজিনু চাহিনকে বলে তুমি কি রোলার কোস্টারে চলবে? আর এরপরেই সাংজিনু আরো অনেকগুলো জিনিস দেখায় আর সবগুলোতেই চড়ার কথা বলে। আর যেটা শোনার পর চাহিন বলে তোমার তো দেখছি সবকিছুই ভালো লাগে। আর চাহিনের এরকম হাসি দেখে এখন সাংজিনু মনে মনে ভাবে আমি ঠিক লোকটাকে আমার সঙ্গে এনেছি। আর তারপরে সাংজিনু চাহিনকে বলে চলো তাহলে সব কয়টাতে উঠবো আজকে। আর এরপরে তারা রোলার কোস্টারে ওঠে, নাগরদোলায় ওঠে এবং তারা একটা হরর রুমেও যায়, মানে যে এখানে জম্বি টাইপের ভূত সাজানো থাকে। আর আমরা দেখতে পাই এরপরে খাবার খেতে বসে সাংজিনু মিস চাহিনকে জিজ্ঞাসা করে তোমার কি এই সমস্ত ভালো লাগছে? আর যার উত্তরে চাহিন বলে আমার তো সত্যি খুব ভালো লাগছে। আর যার উত্তরে এখন সাংজিনু বলে আমরা যে এতগুলো জিনিসে উঠলাম তারপরও তো তুমি একবারও চিৎকার করে ভয় করলে না, তুমি তো খুব শান্তই রয়েছো। অবশ্য হওয়ারই কথা, তোমার কাছে একটা এস র্যাঙ্কের হান্টারের কাছে এই সমস্ত কিছুই না, তাই না? তাহলে আমি একটা কাজ করি, তোমাকে এমন একটা রাইডে নিয়ে যাই যেটাতে হয়তো তোমার একটু ভয় লাগতে পারে। আর এর পরের সিনে আমরা দেখতে পাই সাংজিনু চাহিনকে নিয়ে কাইসেলের পিঠে উঠে উড়ে যায়, আর যে রাইডটা চাহিনের খুবই ভালো লাগে। আর এরপরে চাহিন সাংজিনুকে জিজ্ঞাসা করে তাহলে তুমি একটা অ্যামিউজিং পার্কে কেন গেলে, কারণ যেটার থেকে তুমি ভালো এক্সপিরিয়েন্স আগের থেকেই করতে পারো। আর যার উত্তরে এখন সাংজিনু বলে যে গেটের মধ্যে আমার বাবা হারিয়ে গিয়েছিল সেই গেটটা এই পার্কেই খুলেছিল, তাই ভাবছিলাম যে এই পার্কে একবার আসবো। আর এরপর সাংজিনু চাহিনকে বলে তোমাকে আমার অনেক কিছু বলার আছে। আর এর পরের সিনে আমরা দেখতে পাই রাত হয়ে গেছে আর এখনো সাংজিনু এবং চাহিন একসঙ্গেই থাকে। তারা একটা জঙ্গলের পাহাড়ের মধ্যে বসে আকাশের দিকে তাকিয়ে রাতের তারা দেখে। আর অন্যদিকে আমরা কোরিয়াতে দেখতে পাই রাস্তা দিয়ে একটা ছেলে হাঁটছিল আর সে যেতে যেতে ভাবে এই এত বড় গেটটা আর কয়েকদিনের মধ্যেই খুলে যাবে, আর আমি একটা এখন বি র্যাঙ্কের হান্টার, তাই আমাকেও এখানে থাকতে হবে। আর এই সমস্ত ভাবতে ভাবতে তার সঙ্গে একজন আর ধাক্কা লাগে আর সে তার দিকে তাকিয়ে দেখতে পায় যে সেই লোকটি অনেক বড়। সে তার চেহারা দেখে ভাবে এই চেহারা তো মা ডঙ্গুকের থেকেও অনেক বড়, আর এটা নিশ্চয়ই হয়তো হান্টার, কারণ এইখানে শুধুমাত্র এখন হান্টাররাই রয়েছে, বাকি সমস্ত লোকজনকে বাইরে বের করে দেওয়া হয়েছে। আর এরপরে আমরা দেখতে পাই বি র্যাঙ্কের সে হান্টারটি এখন মোনার্কটাকে বলে এই তুমি আমাকে যে ধাক্কা মারলে তোমার তো এখন আমাকে সরি বলা উচিত। আর সে এখন মনে মনে ভাবতে থাকে সেও একটা বি র্যাঙ্কের হান্টার, মানে একটা টপ টিয়ারের হান্টার। সে এখন আর কারোর কথাই চলবে না, তার নিজের দম আছে। কিন্তু তার এই কথাগুলো শোনার পর মোনার্কটা কোনো কিছুই বলে না, সে শুধুমাত্র সেই ছেলেটার দিকেই তাকিয়ে থাকে। আর যেটা দেখে ছেলেটা বলে তুমি কি এভাবে শুধু তাকিয়ে থাকবে, ক্ষমা চাও আমার থেকে এক্ষুনি। কিন্তু আমরা দেখতে পাই এই সময় সেই মোনার্কটি তাকে আস্ত গিলে খেয়ে ফেলে। আর যেটা দেখে আশেপাশের সমস্ত পুরো হান্টাররা অনেক ভয় পেয়ে যায় যে এই লোকটা এক্ষুনি একটা পুরো মানুষকে গিলে ফেললো। আর আশেপাশে থাকা বাকি হান্টাররা কোনো কিছু করবে তার আগেই সেই মোনার্কটি সেখানে ভাঙচুর শুরু করে দেয়। আর সেইখানকার সবাইকে উদ্দেশ্য করে বলে আমি এখন তোমাদের সবাইকে মেরে ফেলবো, তোমাদের সবাইকে আমার এই দাঁত দিয়ে চাবিয়ে খাবো। আমি হলাম দি কিং অফ বিস্ট, মোনার্ক অফ ফ্যাংস, যদি তোমরা পারো তাহলে আমাকে আটকে দেখাও। আর অন্যদিকে এখন আমরা দেখতে পাই সাংজিনু এবং চাহিন সেই পাহাড়েই রয়েছে, আর আমরা দেখতে পাই চাহিন সেইখানকার পাহাড়ের জলাশয় থেকে পানি পান করে। আর এখন সাংজিনু চাহিনকে বলে এইখানে পাশে আমি একটা হোটেল চিনি আর যেটা অনেকটাই ভালো, তাহলে চলো আমরা ওইখানেই যাই, যেখানে আমরা ফ্রেশও হয়ে নেব আবার ব্রেকফাস্টও করে নেব। আর যে কথাটি শুনে এখন চাহিনেরও অনেকটাই ভালো লাগে, আর যেটার কারণে সাংজিনু এখন কাইসেলকে ডাকে। আর যেটা দেখে চাহিন বলে তুমি যে বললে হোটেলটা খুব কাছে বেশি দূরে না,
আর যার উত্তরে এখন সাংজিনু বলে হ্যাঁ পাশেই, যদি আমি ফুল স্পিডে দৌড়াই তাহলে 5 মিনিটেই পৌঁছে যাব। আর যার এই কথা শুনে এখন চাহিন ভাবতে থাকে 5 মিনিটে সাংজিনু কতটা দূরে যেতে পারবে। আর যাই হোক, এরপরে সাংজিনু এবং চাহিন কাইসেলের পিঠে চড়ে উড়ে যায়। আর অন্যদিকে এখন আমরা অ্যাসোসিয়েশনের বিল্ডিং এ দেখতে পাই ও জিনজুলকে এসে কেউ একটা কিছু বলে যে তার বিল্ডিং এর সামনে সমস্ত হান্টারদেরকে কেউ একজন মারছে। আর যেটা শোনার পর ও জিনজুল জিজ্ঞাসা করে কতগুলো হান্টার এই পর্যন্ত মারা গেছে। আর যার উত্তরে সেই লোকটি বলে পুরো সঠিকভাবে বলা যাচ্ছে না। আর যেটা শোনার পরে ও জিনজুলের মাথায় হাত পড়ে যায়। ডানজান ব্রেকের এখনো তো কিছুদিন বাকি ছিল, তাহলে এখনই এই সমস্ত কেন হচ্ছে? আর এত বড় গেট থেকে কি সমস্ত বিস্ট বের হবে সেই সম্পর্কে তো আমরা কোনো কিছু জানিই না। সেটার সঙ্গে লড়াই করাই তো একটা বড় ব্যাপার। আর তার মধ্যে এখন আবার কোন আবদ এসে জুটলো কে জানে। আর এরপরে ও জিনজুল জিজ্ঞাসা করে সাংজিনু কোথায়। আর যার উত্তরে সেই লোকটি বলে সাংজিনুকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আর যার উত্তরে এখন ও জিনজুল বলে ঠিক আছে, তাহলে আমাকে এখন ব্যাপারটা সামলাতে হবে। আর হঠাৎই সেই লোকটির কাছে একটা খবর আসে যে একটা হান্টার সেই বৃষ্টির সামনে গেছে লড়াই করার জন্য। আর এখন ও জিনজুল জিজ্ঞাসা করে ওইটা কি সাংজিনহো? আর এখন সেই লোকটি বলে না, সাংজিনহো না, কিন্তু ওয়ার্ল্ডেরই একটা টপ ক্লাস হান্টার। আর এখন আমরা অন্যদিকে দেখতে পাই সেই মোনার্কের সামনে জার্মানের টপ হান্টার লেনার্ড দাঁড়িয়ে রয়েছে, যে সাউথ কোরিয়াতে সাংজিনুর সঙ্গে দেখা করতে এসেছিল। সে এখন মোনার্কের সামনে দাঁড়িয়ে থেকে ভাবতে থাকে এটাই কি আমার জীবনের শেষ? এটাই কি তাহলে আমার জীবনের শেষ, নাকি আমি এই বিষটাকে মারতে পারবো? আর এখন সে ঠিক করে যা হওয়ার হবে। আর এই বলেই সে অ্যাটাক করার জন্য প্রস্তুত হয়। আর এরই মধ্যে সেইখানে থমাস হান্ড্রে চলে আসে। আর সে লেনার্ডকে বলে তুমি আমার রাস্তা আটকাচ্ছ, এখান থেকে সরো, এই বিষটাকে আমিই মারবো। আর অন্যদিকে এখন আমরা দেখতে পাই সাংজিনু এবং চাহিন হোটেলে বসে থেকে ব্রেকফাস্ট করছিল। আর ঠিক সেই সময় সাংজিনুর ফোনে একটা ফোন আসে। আর এরপরে সাংজিনুকে প্রথমেই জিজ্ঞাসা করেন আপনি এতক্ষণ কই ছিলেন? আপনাকে তো ফোনে পাওয়াই যাচ্ছিল না। আর যার উত্তরে সাংজিনু বলে আমি নেটওয়ার্ক এরিয়ার বাইরে ছিলাম, আর আমি এক্ষুনি শহরের মধ্যে এসে পৌঁছালাম। আর এরপরেই ও জিনজুল সাংজিনুকে ফোনে সবকিছু বলে। আর যেটা শুনে এখন সাংজিনু বলে এরকম তো কোনো কিছু হতেই পারে না, কারণ ডানজন ব্রেক হতে এখনো কয়েকদিন বাকি, এখনই এরকম বিস্ট কোথায় থেকে চলে আসলো? আর একই সঙ্গে সাংজিনু এটাও জিজ্ঞাসা করে ওইখানে প্রায় কতগুলো বিস্ট রয়েছে। আর যার উত্তরে এখন ও জিনজুল বলে আসলে কতগুলো বিস্ট আছে ওইটা কোনো ব্যাপার না, কারণ এইখানে শুধু একটা মাত্রই বিস্ট রয়েছে। আর সাউথের সমস্ত হান্টাররা যেখানে জড়ো হয়েছিল আর সেইখানেই সেই বিস্টটি চলে আসে, কিন্তু তারা সবাই মিলেও সেই একটা বিস্টের কিছুই করতে পারেনি। আর এই বিস্টটা কোনো সাধারণ বিস্ট নয়। আর আমি শুনলাম পুরো একটা গিল্ডকে তারা এক নিমিষের মধ্যে মেরে ফেলেছে। আর এখন তো থমাস আন্ড্রেও সেই বিস্টটির সাথে লড়াই করছে। আর ও জিনজুলের এমন কথা শুনে তো এখন সাংজিনু চিন্তায় পড়ে যায়, কারণ সাংজিনু এখন ভাবতে থাকে থমাস এবং বাকি সমস্ত হান্টারদের কাছে তো সে একটা করে শ্যাডো বিস্ট রেখেছে। আর সাংজিনু সেই শ্যাডো বিস্টগুলোকে বলে রেখেছিল যদি কোনো রকম কোনো কিছু হয়ে থাকে আমাকে সঙ্গে সঙ্গে জানাতে, কিন্তু ওরা যে এখন ফাইট করছে কিন্তু তারা আমাকে এখনো কিছুই বলেনি। আর এরপরেই সাংজিনু তার সমস্ত শ্যাডো বিস্টদের সাথে সংযোগ করার চেষ্টা করে, কিন্তু সে করতে পারে না। সে এখন তার কোনো শ্যাডো বিস্টকেই খুঁজে পায় না। আর এরপরেই সাংজিনু চাহিনকে বলে সাউথ কোরিয়াতে একটা খুবই বড় এখন একটা প্রবলেম হয়ে গেছে। আর যেটা শুনে এখন চাহিন জিজ্ঞাসা করে কি হয়েছে, ডানজান ব্রেক হয়ে গেছে নাকি? কিন্তু সাংজিনু বলে যে না, ডানজান ব্রেক তো হয়নি, কিন্তু অন্যরকম কিছু একটা হয়েছে। আর এরপরেই সাংজিনুর মাথায় আসে এই বীজটি কোনো মোনার্ক নয় তো। আর সাংজিনু এখন ও জিনজুলকে জিজ্ঞাসা করে চেয়ারম্যান আপনি একটু ঠিক করে দেখুন তো যে বীজটি সেখানে রয়েছে সেই বীজটির কি কোনো ছায়া রয়েছে কিনা, কারণ এমন কিছু বিস্ট রয়েছে যারা ইনভিজিবল বডির মধ্যেই থাকে। আর অন্যদিকে এখন আমরা দেখতে পাই থমাস এখন ডাইরেক্ট মোনার্কের সাথে ফাইট করতে যায়। আর তখন সেইখানকার সমস্ত হান্টাররা থমাসকে এভাবে দেখে চমকে যায়, কিন্তু থমাস এখন সবাইকে বলে ইডিয়েটের মতো এখানে দাঁড়িয়ে থেকো না, এখানে যত লোকজন আছে তাদেরকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। আর এখন থমাস বুঝতে পারে এই বীজটা অনেকটাই পাওয়ারফুল, আর এর জন্য তাকেও তার পুরো পাওয়ার ব্যবহার করতে হবে। আর এই সময় থমাস আন্দ্রে তার জামা কাপড় সমস্ত ছিঁড়ে ফেলে। আর এখন সেই মোনার্করা থমাসকে প্রথম অ্যাটাক করতে আসে। আর এইখানেই শেষ হয় সোলো লিভিং সিজন 4 এর এপিসোড 6। পরবর্তী এপিসোড পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।